লেখিকা ঋতুপর্ণা রুদ্রের লেখা গল্প মুক্তি। দুমদুম করে দরজায় ধাক্কা মারল সমী। আর পারছে না ও। অনেকক্ষণ ধরে কেউ খুলছে না দরজা। বাইরেটা দেখাও যায় না। তালা খোলার হালকা আওয়াজ কানে আসতেই একটু স্বস্তি আসে। বাইরে সেই লোকটা দাঁড়িয়ে। ওর নাম আক্তার। ডান হাতে সবসময় একটা চাকু ধরে থাকে। লোকটা রুক্ষ, কখনোই হাসে না, কোনো কথাও বলে না। বোধহয় নিষেধ আছে। সমী ছুটে বেরোলো। বাথরুমটা একটু দূরে, টালির চালের, ছোট্ট আর খুব নোংরা। কিন্তু সমী আর চাপতে পারছে না। এই বাথরুমেই স্বর্গ মনে হচ্ছে। একটু বাদে বেরিয়ে দেখলো আক্তার দরজার পাশে দাঁড়িয়ে খৈনি ডলছে। সমীকে ঢুকিয়ে আবার তালা দিয়ে দেবে। এই জায়গাটা কোথায় সমীর জানা নেই। অনেকখানি জমি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, ছড়ানো ছিটানো আলাদা আলাদা ঘর, সবই বাইরে থেকে তালা দেওয়া। একটাই বাথরুম, সাথে লাগোয়া কুয়োতলা। অনেক মেয়েরা এখানে থাকে। কারো কারো বয়স 12-13-র বেশি নয়। সমীর সাথে ওর ঘরে আরও 3 জন আছে। সুজাতার বানিতা 2 জন নেপালি, সরু চোখ, বসা নাক। আর একজন বিহার থেকে এসেছে, ছাপড়া জেলার, নাম লিলি। ওরা সবাই হিন্দিতে কথা বলে। সমী আসার আগে থেকেই এরা আছে। শুরুতে সবার মুখেই বাঁধা থাকতো, কদিন ধরে আর বাঁধে না। যদিও মুখ খোলা থেকেও লাভ নেই, চেঁচালেই বা কে শুনবে। উল্টে মারধর খেতে হবে। সমীর বয়স 15 পেরিয়েছে। তারপরে বিয়ে হলো। বাকি 3 জনের ওর মতো বিয়ে হয়নি, সরাসরি কিনেই এনেছিল। মনে আছে সেদিন স্কুল থেকে একটু হাসি মুখেই ফিরেছিল ও। খাবারে ডিম ছিল যে। ডিম খেতে সমী খুব ভালোবাসে। ওদের ছোট্ট এক ঘরের বাসার সামনে যে বারান্দা, তাতে খুব ফর্সা সুন্দর একজন লাল শাড়ি পরে মায়ের সাথে হেসে হেসে কথা কইছিল। সমী মা, তোর বিয়ের সম্বন্ধ এসেছে, ব্যাগ রেখে এদিকে আয় দিকে। এই প্রথম মাকে এত মিষ্টি করে কথা বলতে শোনা। হতবাক সমী এসে বসে। সুন্দর মহিলা কাছ থেকে অতটা সুন্দরী নন, খুঁটিয়ে দেখছেন তাকে। চলবে বৌদি, মেয়ে একটু রোগা, তবু ঠিক আছে। বরের বাড়িতে কিন্তু খাটতে হবে। বিশাল পরিবার, খুব বড় লোক। আর শুনুন, কথাটা 5 কান করবেন না। পুলিশ ছুটে আসবে। কাল সন্ধ্যের সময় বিয়ে হবে। রাতের গাড়িতে মেয়ে জামাই চলে যাবে, কেমন? চিন্তা নেই, সব ব্যবস্থা করে আসব। বিমুর ও সমীর আপত্তি কেউ কানে তুলল না, বাবাও না। যেদিন থেকে নতুন মা এসেছে, কখনো হাসতে দেখেনি সমী। ও না হয় নিজের মেয়ে নয়, তাই গালাগালি না দিয়ে কথা বলে না। কিন্তু ছোট ভাই দুটো, ওরা তো মায়ের নিজের ছেলে, তবুও কথায় কথায় মারে। আর বাবা তো মায়ের সামনে ভয়ে কুঁকড়ে থাকতো। চা বাগানটা যেদিন বন্ধই হয়ে গেল, সেদিন থেকে বাবার কোনো কাজই ছিল না। টুকটাক কিছু কাজ করত। রাতে সস্তার মদ খেয়ে ঘরে এসে শুয়ে পড়ত। মা গালাগালি দিত, 1-8 দিন মারত। ছোট্ট সমীর বুক ফেটে যেত বাবার জন্য। কিন্তু হাতের পাতায় মুখ গুঁজে কান্না ছাড়া কী বা করতে পারত আর। বিয়ের সময় একটা নতুন শাড়ি পেয়েছিল সমী, লাল রঙের, সাথে একটা ফুলের মালা। মা একটা টিপ পরিয়ে কাজল পরিয়েছিল। সমী অবাক হয়ে দেখছিল মায়ের মুখে হাসি। বোধহয় ও চলে যাবে বলে। ভাত, ফ্যান, তেঁতুল, একটু নুন, এই খাবারটুকুই জুটত না দুবেলা। স্কুলে গেলে খিচুড়ি আর সয়াবিন, 1-8 দিন ডিম। সেদিন কিন্তু পেট ভরে খেয়েছিল ওরা। ভাত আর মাংস। ছোট্ট শানু আর ভানুর মুখে কি হাসি। আর সমীর বর, সেও খুব ছোট, হয়তো ওর থেকে একটু বড় হবে। গম্ভীর মুখ, চোখ তোলে না, কথা বলে না। বিয়ে মিটে গেল সন্ধ্যের মধ্যে। রাত 8টার পরে বেরোলো ওরা। সমী, তার নতুন বর, সেই মহিলা আর 2 জন বরযাত্রী। বাবা স্টেশনে যেতে চেয়েছিল, রাজি হলো না ওরা। চিন্তা করবেন না দাদা, মেয়ের এত ভালো বিয়ে দিয়ে দিলে পরে ফোন করব, এখন আমরা আসি। মিষ্টি গলায় বিদায় জানিয়ে হাত নেড়ে ওদের আনা গাড়িতে করে রওনা দিল সবাই, সমীও একটা ঘোরের মধ্যে। 2-3 ঘন্টা চলার পরে একটা দোকানে থামলো গাড়িটা।
সবাই চা খেতে গেল। সমী চা খায় না। গাড়ি থেকে সবাইকে নেমে যেতে দেখে নতুন বর তার দিকে তাকালো, দৃষ্টিতে আশঙ্কা। ভাগ जाइए यहाँ से, आपको बेच देंगे इन लोग। बहुत शादी किया मैंने, सबको बेच दिया। भागिए आप बहिन, अभी भाग जाइए। নয়ন কাকির বাড়ি টিভি দেখে একটু একটু হিন্দি বোঝে সমী। চোখে জল তার। শানু ভানুর জন্য মন খারাপও, কিন্তু তার মধ্যেও বুঝলো তার নতুন বিয়ে করা বর তাকে বোন ডাকছে আর পালাতে বলছে। কিছু বলার আগেই হাতে চিমটি, ওরা ফিরে এসেছে। কোথায় পালাবে, কিভাবে পালাবে, কিছুই বুঝতে পারছিল না ও। ট্রেনে সেই মহিলা আর পাত্রের বাড়ির একজন লোক এক কামরায়। অত রাতেও খেতে দিল রুটি সবজি। খেয়েই ঘুম পেয়ে গেল সমীর। ঘুম ভাঙল যখন, তখন অনেক দূরে চলে এসেছে। চারিদিকে ঝলমলে সকাল। একটা ছোট স্টেশনে সবাইকে নেমে গরুর গাড়ি করে যেতে হলো। চলছে তো চলছে। সমী একবার জিজ্ঞাসা করলো মহিলাকে, ওর বর কোথায়? বেশি কথা বলিস না, তোকে এখন একা শ্বশুর বাড়িতে থাকতে হবে। তোর বর শহরে থাকবে, ঝাঁঝিয়ে ওঠে মহিলা। বিকেলে সূর্য যখন অস্ত যাচ্ছে, তখন সমী শ্বশুর বাড়ি পৌঁছল। মস্ত বড় বাড়ি, মাঝখানে উঠোন, একটা কাঁঠাল গাছ। বাড়িতে অজস্র লোক। এদের ডাকে একজন বয়স্ক মোটা লোক বেরিয়ে এলো। সমীকে খুঁটিয়ে দেখে লোকটা মাথা নেড়ে কাকে ডাকলো। রেবতি, ইধার আয়া। একজন মেয়ে, বয়স বেশি হবে না, খুব সুন্দর দেখতে, বেরিয়ে এসে হাত ধরে সমীকে ঘরে নিয়ে এলো। মানুষটা বেশ ভালো ছিল। সমীকে দুটো তিনটে জামা দিল আর একটা থালায় পরোটা আর আচার খেতে দিয়েছিল। আমার বিয়ে হয়েছিল দিদি, বর কোথায় তুমি জানো? ব্যাকুল সমীর প্রশ্নে মাথা নাড়ায় সে। শোন বহিন, এখানে আমরা সবাই তোমার মতোই এসেছি। আমি আছি 3 সাল হয়ে গেছে। তোমার বরকে আর দেখতে পাবে না। ওই যে রঘুবীরজিকে দেখলে, উনি আমাদের সবার বর। তোমাকে উনি আজ রাত্রে ঘরে স্থান দেবেন। বাকি সারাদিন এখানে কাজ করতে হবে। সকালে উঠে তোমাকে কাজ বলে দেওয়া হবে। সন্ধে অবধি সেই কাজ শেষ হওয়া চাই। তখন খেতে পাবে। দিনে 2 বার খানা পাবে, একবার সকালে একবার সন্ধ্যায়। খেয়ে নিয়ে 2 ঘন্টা বিশ্রাম। একটা টিভি আছে, তখন সিনেমা চালানো হয়, দেখতে পারো। না দেখলে শুয়ে পড়ো। 9টায় রঘুবীরজি শুতে যান, তখন উনি ডেকে নেবেন। যেদিন উনি ডাকবেন না, সেদিন ও 3 ছেলের কোনো একজন ছেলে তোমায় ডেকে নেবে। রাত খালি পাবে না। চেষ্টা করবে ওদের কথা শুনতে, না হলে খুব মারে ওরা। ঠিক 5টায় উঠে সকালের কাজ, স্নান সব সেরে নেবে। 7টায় খেতে পাবে। খেয়ে নিয়ে রঘুবীরজির বউ তোমাকে কাজ বুঝিয়ে দেবে, খেতির কাজ, না হলে মশলা পেশাই এইসব। কাজে ফাঁকি দিলে সবটি দিয়ে মারেন উনি। আর শোনো, কারোর সাথে কথা বলবে না, এরা পছন্দ করে না। আমি এত কিছু বলছি প্রথম এসেছো বলে। কেঁদো না, কেঁদে লাভ নেই। শুরু হয়ে গিয়েছিল সমীর বিয়ের পরের জীবন। সারাদিন গাধার খাটনি আর রাতে রঘুবীর সেবা। বাবার ভানুর মুখ, স্কুল ক্লাসে একসাথে খাবার খাওয়া যেন কতদিন আগে দেখা স্বপ্ন। 2-3 মাস ওই বাড়িতে ছিল সমী। রঘুবীরজির বড় ছেলেও 3 দিন ওকে ঘরে নিয়েছিল। একটা জানোয়ারের মতোই কেটে যেত সকাল থেকে রাত। কিছু ভাবনা চিন্তারও অবকাশ পেত না। সামান্য সময় পেলেও ঘুমিয়ে পড়ত ও। ক্লান্তিতে মাথা ঢুলে আসতো। এমনই চলতে চলতে মাস 2-1 বাদে রঘুবীরজি হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। শহর থেকে বড় ডাক্তার নিয়ে এলো ছেলেরা। শোনা গেল খুব বড় বিমারি, অপারেশন করতে হবে। 2-4 দিন পরে রেবতি চুপি চুপি বলল, এতজনকে আর রাখবে না, এমনিতেই পুলিশের নতুন কে ম্যাডাম এসেছেন। এই জেলায় যে ঘরে ঘরে এমন মেয়েদের রাখা হয় সেটা উনি জানেন। অনেককে উদ্ধার করেছেন। জানিস সমী, ওই ম্যাডামের নামে এরা খুব ভয় পেয়েছে। সারা জেলা চষে ফেলছেন। সেদিন উদয়বাবু রঘুবীরজিকে বলছিল, আমি শুনেছি। আসলে এদের তো মেয়ে নেই, তাই অন্য জায়গা থেকে আমাদের কিনে আনে এরা। এদের মেয়ে নেই কেন রেবতি দিদি? বিস্মিত সমীর প্রশ্নে মাথা নাড়ে রেবতি। এরা মেয়ে পছন্দ করে না, তাই মেয়ে হলে মেরে ফেলে।
কিন্তু এখন মেয়েদের ছাড়াও চলছে না, তাই আমাদের কিনে রেখেছে। আমি, তুই, বেবি আর পুনু, এই 4 জন এই বাড়িতে। এখানে সব বাড়িতে 2-1 জন করে থাকে। এক একজনের জন্য 1 লাখ করে দিয়েছে। কেনা বলেই আমাদের দিয়ে যা খুশি করাতে পারে এরা, তাই না রেপ্তিদি? আমার বরকে কি সুন্দর দেখতে ছিল, আর এই রঘুবীরজিকে দেখলে আমার বমি পায় রোজ। কি নোংরা ওই লোকটা। চুপ সমী, কেউ শুনতে পেলে মেরে ফেলবে আমাদের। ঠোঁটে আঙুল চাপে রেপ্তি। কিন্তু জানিস, আমি শুনেছি ওই পুলিশের নতুন ম্যাডাম গ্রামে গ্রামে আমাদের মতো মেয়েদের উদ্ধার করছেন। তাই ওরা আমাদের আর রাখবে না, বিক্রি করে দেবে। রঘুবীরজির শরীর খারাপ, এখন আর এত মেয়েদেরও দরকার নেই। কোথায় বিক্রি করে দেবে রেপ্তি দিদি? অনিশ্চয়তা নতুন করে কষ্ট দেয় সমীকে। জানি না রে, কাল শুনছি কাস্টমার আসবে। দরজাটা একটু খুলে ভেতরে এলেন শাবানা বেগম। পান মুখে দিয়ে টিভি চালিয়ে একটু বিশ্রামের সময়। টিভিতে আবার মুটকি পুলিশটাকে দেখাচ্ছে। মেয়ে মানুষ, বিয়ে শাদি করে সংসার ধর্ম পালন কর, তা না চাকরি করে লোকের পেছনে লাগছে। অন্তত 300 মেয়েদের নাকি উদ্ধার করে নিয়ে গেছে। এই শালির জ্বালায় ধান্দা চালানোই দায়। রঘুবীরজির বাড়ি থেকে 2টো মেয়ে নেওয়াটাই ভুল হয়েছিল। আসলে রঘুবীরজির মুখের কথাই গলে গেছিল। দামও কম নিচ্ছিল, তাই রাজি হয়ে যায় শাবানা। শাবানা বেগম, দেখছো তো আমার অবস্থা। দিল কি বিমারি। অনেক টাকা লাগবে অপারেশনে। শহরে যেতে হবে। এখন 4 জন মেয়ের দরকার নেই, বরং 2টো আমার থেকে কিনে নাও। আধা দামে দিয়ে দেব, 50,000-এ। ওই সমী আর বেবি, এরা কাজ কামও ঠিক করে পারে না। বিস্তার মে ভি ঠিক নাহি হ্যায়। কথা বলতে বলতেই হাঁপিয়ে পড়ছিল বুড়ো রঘুবীর। তেবর গ্রামের মুখিয়া, পঞ্চায়েত প্রধানও বটে। অল্প দাম শুনে নিয়ে এসে এখন ভালো বিপদে পড়া গেছে। চারিদিকে পুলিশের খোঁচর। বিক্রি করার জন্য কথা বলতেই ভয় লাগছে। প্রায় 20 জন মেয়ে 4টে ঘরে বন্ধ থাকে। পাহারাদার আক্তার আর রাজু, রাঁধুনি শ্যাম। উফ, কত খরচ হচ্ছে, আর রোজগার নেই 1 পয়সা। মাসখানেকের আগে বিক্রি করার চেষ্টাই করা যাবে না। রাজু, একটা ভালো করে ড্রিঙ্ক বানিয়ে দে তো আমায়। বরফ দিস না, মাথাটা ধরেছে। সোফায় মাথা হেলিয়ে দেন শাবানা। একটা ককটেল বানিয়ে টেবিলে রেখে রাজু মালকিনের ঘাড়ে মাসাজ করতে থাকে। 2 পেগ শেষ করে আরামে চোখ বুজে আসে শাবানার। রাজু খেয়াল রাখে শাবানার নাক ডাকছে। ঘুমের ওষুধের একটা হালকা ডোজ মিশিয়েছে আজ মদে। মনে হয় কাল সকালের আগে ঘুম ভাঙবে না। আস্তে করে বেরিয়ে আসে ও। মোবাইলটা নিয়ে নেয়, তারপর বাইরে থেকে তালা দেয়। এবার আক্তারকে দেখতে হবে। সমী দেখল ওদের ঘরের অনেক ওপরের জানালা দিয়ে সূর্যের যে হালকা আভা আসে সেটা চলে গেল। অন্ধকার হয়ে আসতে বাইরে থেকে সুইচ দিয়ে কেউ ঘরের আলো জ্বালিয়ে দিল। সময় হয়েছে। দরজায় ধাক্কা দিল ও। বাথরুমে যাবে। একটু বাদে দরজা খুলল আক্তার। আক্তার ভাই, থোড়া অন্দর আইয়ে না, ইয়ে লড়কে বেহুশ হো গেই। কি হয়েছে দেখতে ভেতরে আসে আক্তার। ছুরিটা পাশে রেখে মেয়েটির কপালে হাত রাখে। পরক্ষণেই সমী ছুরিটা তুলে নিয়ে আক্তারের গলায় ঠেকায়। দুজনে ওকে চেপে ধরে, আর একজন শাড়ি আর ওড়না দিয়ে ওর মুখ বেঁধে ফেলে। হতচকিত আক্তার দেখে রাজু এদের সাথে যোগ দিয়েছে। বেঈমান। পকেট থেকে মোবাইল বের করে নেয় ওরা। তারপর রাজুর আনা দড়ি দিয়ে আরও ভালোভাবে আক্তারকে বেঁধে মুখে রুমাল ঠেসে স্কচ টেপ লাগিয়ে দেয়। এইভাবে ঘরে ফেলে রেখে বাইরে গিয়ে তালা লাগিয়ে দেয়, আলোটাও নিভিয়ে দেয়। অন্ধকার ঘরে শুয়ে প্রচণ্ড রাগ হয় আক্তারের। শাবানা ম্যাডামের পোষ্যপুত্র রাজু। একবার বেরোতে দাও, ছাড়বে না ও। নিজের হাতে চোখ খুবলে নেবে। না, বড্ড বেকায়দায় বেঁধেছে। কাঁধে অসহ্য যন্ত্রণা করে। সব অবশ হয়ে আসছে। কি যেন একটা অস্বস্তি তার সাথে। ভাবতে ভাবতে মনে পড়ে বছর 2-1 আগে বাঙ্গাল থেকে একটা বছর 12-13 মেয়ে এসেছিল। উফ, একদম ধানি লঙ্কা। সারাদিন চিৎকার করে কাঁদতো, খেতে চাইতো না, কাছে গেলে কামড়ে দিত। উপায় না দেখে শাবানা ম্যাডাম ওষুধ দিলেন। ওকে পিসমোড়া করে বেঁধে অন্ধকারে ফেলে রাখতে হবে সারাদিন।
পরদিন ভোরে ঠিক কথা শুনবে। আক্তারই বেঁধেছিল ওকে এই ঘরেই। পরদিন ভোরে খুলতে এসে দেখে মরে পড়ে আছে। এই বাগানেই গোড় দিয়েছিল লাশটা। কেমন ভয় ভয় লাগে এবার। অবশ হাতের ব্যথার সাথে মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যায়। চোখ থেকে জল এসে জামা ভেজাতে থাকে। রান্নাঘরে শ্যামও মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে। সব কটা ঘরে তালা খুলে প্রায় জনাকুড়ি মেয়েকে নিয়ে রাজু পথ চলে তারার আলোয়। দারোয়ান বেনি সিং একদিনের জন্য ছুটি নিয়ে মেয়ের বাড়ি গেছে। ওর নাতি হয়েছে তাকে দেখতে। এই সুযোগে এই অপারেশনটার প্ল্যান করেছে সমী। মেয়েটার কি বুদ্ধি আর সাহস। রাজু এই দলটার সাথে আছে বছর 10। আগে স্টেশন চত্বরে পকেটমারি করত। শাবানা ম্যাডাম দলে আনেন। সেই থেকে এটাই তার কাজ, এটাই বাড়ি। কত মেয়েদের তো রোজই দেখে, কিন্তু সমীকে কেন এত ভালো লেগে গেল কে জানে। সমী হয়তো মুখ দেখেই তার চোখের ভাষা পড়ে ফেলেছিল, তাই ওর সাহায্য চায়। সেদিন 3টে মেয়ের হাত বদল হবে বলে বিকেলে 2 ঘন্টার জন্য রাজুকে সব দেখতে বলে আক্তার স্টেশনে গিয়েছিল। বাথরুমের জন্য বেরিয়ে রাজুর হাত ধরে সাহায্য চাই ও। প্রথমে রাজুর খুব ভয় লেগেছিল, জানতে পারলে শাবানা ম্যাডাম জানে মেরে দেবেন। কাজটা ঠিক হবে কি না তাও ভাবছিল। হাজার হোক এরা তার অন্নদাতা। কিন্তু সমীর মিষ্টি হাসি আর চোখের জলে সব ভুলে গেল। এই এসে গেছে পুলিশ স্টেশন। সাহসে ভর করে ভিতরে ঢোকে ও। সেকেন্ড অফিসার ব্রিজভূষণ ত্রিপাঠী মন দিয়ে কান খোঁচাচ্ছিলেন। এমন সময় সিপাহী রহমত আলী এসে বলল, স্যার, কেস কিছু গড়বড়। ওই রাজু এক গাদা মেয়েদের নিয়ে থানায় আসছে। রাজু মানে? কোন রাজু? হঠাৎ থই পেলেন না ত্রিবেদী। ওই যে পকেটমারের বাচ্চা রাজু শেখ স্যার। বলতে বলতেই দেখলেন রাজু তার টেবিলের সামনে এসেছে। কী রে রাজু, খবর কি? ম্যাডাম কেমন আছেন? সাহাব, আমি এই মেয়েগুলোকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এদের বাঁচান। আমি এই পাপ পথে আর থাকবো না। কুতকুতে চোখ মেলে রাজুকে দেখেন ত্রিবেদী। কেসটা ঠিক বোঝা যাচ্ছে না। বটে, ঠিক আছে, তুই ওই মেয়েগুলোকে নিয়ে বারান্দার ওপাশে চাতালটায় গিয়ে বস। আমি সরকারি অফিসে ফোন করে দেখি। এতগুলো মেয়েকে তো রাতে থানায় রাখতে পারবো না, বুঝলি কি না? রহমত, বসাও তো ওদের। দ্রুত শাবানার ফোনে নম্বর লাগান। 2টো নম্বরে সুইচ অফ বলছে। ওকে মার্ডার করেনি তো এই রাজু? এখন কি করা যায়? মাসিক প্রায় 20,000 আসে ওখান থেকে। আর একটু ভেবে গণপতি পাণ্ডেকে ফোন করেন তিনি। গণপতি শাবানাকে মেয়ে সাপ্লাই করে। খুব জবরদস্ত নেতাও বটে, ধার্মিক লোক। কুম্ভমেলায় গিয়েছিল, কালই ফিরে থানায় সেলাম জানিয়ে গেছে। শোনো পাণ্ডেজি, ত্রিবেদী বলছি। এই রাজু কিছু একটা ব্যাপার করেছে। সব মেয়েদের নিয়ে থানায় চলে এসেছে। ব্যাপারটা বুঝতে পারছি না। বড়বাবু কাল সকালে থানায় ঢুকবে। তুমি এখনই আসো, এদের নিয়ে যাও। শাবানা ম্যাডামের কি হলো আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, এখনই এসো। ফোনটা রেখেই চোখ তুলে স্তব্ধ হয়ে যান ত্রিবেদী। দরজার কাছে দাঁড়িয়ে আছেন ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল ক্যাডেট রেনু সালুজা। মিষ্টি হেসে সম্ভাষণ করেন রেনু। দেখুন তো কি ডিউটি আমাদের। রাতের বেলায় আপনাদের অফিসে এসে আপনাকেই বিরক্ত করছি। আসলে কি হয়েছে জানেন? আজ সকালে একটা ফোন পাই আমি। কেউ ফোন করে বলেছিল আজ রাত 8টায় থানায় এলে অনেক মেয়েদের উদ্ধার করতে পারবো। লোকাল পুলিশের উপর ভরসা নেই, তাই আমাকে জানাচ্ছে। কিছু জিজ্ঞেস করার আগেই ফোন কেটে গেল। নাম্বারটা ট্র্যাকিংয়ে দিয়ে তখনই বেরিয়ে পড়লাম। এতটা পথ, তাই এসে দেখলাম সবাই বাইরে বসে আছে। এবার আসল চাঁইদের ধরতে হবে। আপনি যেন কাকে ডেকে নিলেন, খুব সুবিধে করেছেন। বেশ বেশ, ভালোই হয়েছে। সবাইকে একসাথেই গ্রেপ্তার করা যাবে। বেকায়দায় পড়া ত্রিবেদীর মুখটা দেখতে দেখতে পরিবর্তন হয় রেনুরও। কঠিন কঠোর মুখে বেরিয়ে আসে। মনে মনে বলেন, সাসপেনশনের নোটিশ তোমার হাতে ধরাবোই ধরাবো। মুখে বলেন, এখানকার এসপি সাহেবকে ফোন করেছি, উনি আসবেন একটু বাদেই। এবার আপনার মোবাইল থেকে বাকি যারা জড়িত সবার নাম্বার বের করুন দেখি।
বিকেলে টিভি দেখার টাইমে আজ খবর দেখছিল রেবতী। হঠাৎ চমকে উঠল। খবরে দেখাচ্ছে আইপিএস অফিসার রেনু সালুজা আজ প্রায় 25টা মেয়েকে উদ্ধার করেছেন। দলের পান্ডা শাবানা বেগম, গণপতি পাণ্ডে এবং আরও কিছু সহযোগী ধরা পড়েছে। শাবানা বেগমকে চেনে রেবতী, কতবার এখানে এসেছে। যে মেয়েটির বুদ্ধির জোরে সবাই ধরা পড়েছে তার ইন্টারভিউ নিচ্ছে রিপোর্টার। যদিও পিছন থেকে দেখাচ্ছে, তবুও ওই গলা তো ভুলবে না রেবতী। সমী জামাটাও চেনা। ও যখন প্রথম এলো নিজের এই জামাটা রেবতী ওকে দিয়েছিল। রেনু ম্যাডাম জোর গলায় প্রশংসা করলেন সব মেয়েদের। তাদের সাহস, উপস্থিত বুদ্ধির জোরেই এত সাফল্য। আশা করলেন খুব শিগগির আরও কিছু মেয়েদের উদ্ধার হবে। হোমের ছোট্ট বিছানায় রাতে শুয়ে সমী ভাবে কত বড় হয়ে গেছে এই কদিনেও। রঘুবীর্যের গা ঘিনঘিনে স্মৃতি ফিরে আসে। জোর করে চোখ বন্ধ করে। বাবা, মা, ভানু, ওদের কাছে কি ফিরে যাবে ও? ওরা কি আর নেবে তাকে? এখন ভাবলে মনে হয় ওরা টাকা দিয়েছিল সমীর জন্য। জানতে ইচ্ছে করে সমীর, বাবা কি সেটা জানতো? বাবাও কি হাত পেতে নিয়েছিল মেয়ে বিক্রির টাকা? সংসারের জন্য নাকি নেশা করার জন্য? দেখা হলে বলতেই হবে বাবাকে। রেনু ম্যাডাম বলেছেন না ফিরিয়ে নিলে উনি কোনো হোমে ব্যবস্থা করে দেবেন। সেখানে পড়াশোনা করবে, আবার হাতের কাজ শিখবে। কিসের একটা বেদনা বোধ হয় সমীর। সেই যার সাথে ওর বিয়ে হয়েছিল সে আজ কোথায় কে জানে। যদি তাকে পাওয়া যেত কি ভালোই না হতো। রাজুর কথাও মনে হয়। রাজুকে পুলিশ ধরে নিয়ে গেছে। মানুষটা শুধু সমীর জন্যই এত কষ্ট করলো। হাজতের ভেতরে মশার কামড় খেতে খেতে শাবানা বেগম ভাবলেন জামিন পাবেন কি না। কাল উকিল আসবে দেখা করতে, কিন্তু এরা সব কড়া চার্জ দিয়েছে। জামিন পাওয়া মুশকিল হবে। আর ওই শুয়োর কি আওলাদ ত্রিপাঠী এত টাকা নিয়েছে, একটা কাজও ঠিকমতো করতে পারে না। কদিন আর জেলে থাকবেন? এত বড় জেল এখনও তৈরি হয়নি। বেরিয়ে এসে ত্রিপাঠীকে মজা দেখাবেন। আক্তার আর শ্যামের কী হাল হলো? ওরা কি ধরা পড়েছে? তাহলে তো সাক্ষীর অভাব হবে না। মারের চোটে সব বলে দেবে বোকাগুলো। এইসব সত্ত্বেও বারবার রাজুর কথা মনে পড়ছে। নিঃসন্তান শাবানার দয়ামায়া আছে বলে শত্রুরাও বলবে না, কিন্তু রাজুর প্রতি একটা স্নেহ ছিল। পকেট মারতে থেকে কিনে কিছু লেখাপড়াও শিখিয়েছিলেন। সবচেয়ে বিশ্বাস করতেন। কতবার ভেবেছেন বয়স হচ্ছে, দল চালানোর ভার এবার রাজুর হাতেই তুলে দেবেন। সেই রাজুই এমন করলো। বেঈমান ছেলে। চোখ জ্বালা করে জল আসে শাবানার। আজকাল রঘুবীর্যের ঘরে আর ডাক পড়ে না রেবতীর। উনি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। ওনার বড় ছেলে উদয়জি বেশি ডাকে, কিন্তু এখন 4 দিন ছুটি আছে। শরীর খারাপ হয়েছে রেবতীর। শুয়ে শুয়ে কেমন স্বপ্নের জাল বনে ও। তালের বলে সেই ছোট্ট গ্রামের ছবি। ছেলে মেয়ে স্বামী নিয়ে আনন্দে কাটানোর ছবি। হরিয়ার প্রিয়া কে জানে কত বড় হয়েছে, কেমন দেখতে হয়েছে। প্রায় 3 বছর হয়ে গেল। স্বামী মারা যাবার পরে শাশুড়ি তুলে দিয়েছিল ওকে এক দালালের হাতে 30,000-এর বিনিময়ে। কিছুদিন সংসার চলবে, ছেলে মেয়েরা খেতে পাবে বলে রেবতীও রাজি হয়ে যায়। কেমন এক স্বপ্ন দেখে রেবতী। সমী কি বলবে না ওর কথা পুলিশ ম্যাডামের কাছে? যদি ওকে উদ্ধার করে পুলিশ, আর একবার ছেলে মেয়ের মুখ দেখতে চাই ও। সেই দৃশ্য কল্পনা করে চোখ থেকে জল পড়তে থাকে রেবতীর। বেনু ম্যাডাম খুব ভালো করে কথা বলেছেন রাজুর সঙ্গে। ও সাহসের প্রশংসাও করেছেন, কিন্তু এটাও বলেছেন যে ও যেহেতু দীর্ঘদিন ওদের অপরাধমূলক কাজের সাথে যুক্ত ছিল, তাই ওকে ছাড়তে পারবেন না। তবে আদালতে ও যদি সব সত্যি কথা বলে তাহলে ওর খুব কম শাস্তি হবে। রেণুকা ম্যাডাম সত্যিই খুব ভালো। সেই জন্য শাবানা ম্যাডামের দয়াও ভুলে গেছিল। মায়ের মতো ভালোবাসতেন তাকে। তবুও বিশ্বাসঘাতকতা করতে হলো। ধরা পড়ার পরে শাবানা ম্যাডামের মুখ দেখে খুব কষ্ট লাগছিল। কিন্তু শাবানা বা রেনু ম্যাডাম আসলে জানেন না এই পাপের পথ থেকে বেরোনোর জন্য, ভালো হবার জন্য ও এইসব কিছু করেনি, করেছে সমীর জন্য। সমীর মুখ দেখে সব ভুলে গিয়েছিল ও। জানতো ওর জেল হবে, শাবানা ম্যাডামের সাথে গদ্দারি হবে,
তবুও ভালোবাসার জন্য জান কবুল। সমী নিশ্চয়ই ওর বাড়ি ফিরে যাবে। রাজু জেলের কালকুঠুরিতে পচবে কে জানে কতদিন, আর কখনো দেখতেও পাবে না সমীকে। দেখার দরকারই বা কি? কোথায় 15-16 বছরের ফুলের মতো সমী, আর কোথায় তার দ্বিগুণ বয়সী পকেটমার রাজু। মেয়ে পাচার থেকে, রেপ থেকে কী না করেছে শাবানা ম্যাডামের কথায়। দেখা না হয় ভালো। তবুও ভালো লাগে রাজুর। সমীর হাসি মুখটা ভেবে চোখ থেকে জল পড়ে ওর। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।